আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 3। বিগত দুইটি ক্লাস, প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি। কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণকে বলা হয় ঝাউম এবং স্বরবর্ণকে বলা হয় মৌম। আজকে আমরা স্বরবর্ণ শিখবো। স্বরবর্ণ মোট 21টি, তার মধ্যে বেসিক স্বরবর্ণ অর্থাৎ মূল স্বরবর্ণ হচ্ছে 10টি, যেটাকে আমরা বলি ইলসা মৌম। এই ইলসা মৌম সম্পর্কে আমরা শিখবো। তো শেখার আগে বলি, সেজং দেওয়াং সেই সময় যে বর্ণগুলো তৈরি করেছিলেন, বর্ণ তৈরির সময় প্রাকৃতিক এলিমেন্টগুলো ব্যবহার করেছিলেন। প্রকৃতিতে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সহায়তা নিয়ে এর আকৃতিগুলো দান করেছিলেন। কি কি আকৃতি? মেঘ, আকাশ বা স্বর্গ। এটাকে যদি আমরা মেঘকে অনেক সময় আমরা হানল বলে থাকি, কিন্তু তিনি মূলত মেঘ বলতে স্বর্গ বা শান্তির একটা জায়গা বুঝিয়েছেন। সেই জায়গা থেকে সেটাকে বলা হয় ছনগুক অর্থাৎ হেভেন বা স্বর্গ। সেই ছনগুকের ছন মানুষকে বলা হয় ইনগান, ইনগানের ইন, এবং ভূমি পৃথিবী একে বলা হয় জিগু বা জিহা। এই জিগুর জি কি কি উপাদান নিয়েছে? তাহলে সনজি ইন স্বর্গ, ভূমি এবং মানুষ এর আকৃতি নিয়েছে। মানুষ দাঁড়িয়ে থাকে সোজা দাগ, ভূমিটা হচ্ছে সরল পাতালে দাগ, এবং আকাশের যে মেঘ বা শান্তি এটাকে গোল বৃত্ত আকারে ছোট ছোট চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলেন। সেই সময় বর্ণমালা স্বরবর্ণগুলো দাঁড়িয়ে থাকা বর্ণগুলোর পাশে শুয়ে থাকা বর্ণগুলোর উপরে ফোটা ফোটা চিহ্ন ছিল, যেগুলো এখন বর্তমানে সরল রেখা হিসাবে প্রকাশ করা হয়েছে। এর আঙ্গিকে শেখানোর মতো কোনো কিছু নেই, বা অনেকে বলে শিখাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট হওয়ার মতো কিছু নেই। তো আমরা ফোটা দিয়ে না শিখে দাগ দিয়ে শিখবো। বর্তমান আঙ্গিকে যে বর্ণটা ব্যবহার হয় সেই ব্যবহার উপযোগী বর্ণ আমরা শিখবো। তো চলুন দেখে নিই স্বরবর্ণগুলোকে। এই হচ্ছে স্বরবর্ণের আকার। স্বরবর্ণ মৌম, স্বরবর্ণের কার। এই কার বোর্ড 10টি, 2টি ভাগে আমরা ভাগ করেছি। মাত্র 3টি বর্ণ থেকে সকল বর্ণ তৈরি করা যায়, এটা আমরা অ্যাডভান্স ক্লাসে দেখবো, তাহলে আমাদের সহজ হবে। এখন আমাদের বর্ণমালার বাংলা সাউন্ড ভ্যালু এবং নামটা জানা জরুরি। তারপরে সহজ করার জন্য আমরা দাঁড়িয়ে থাকা বর্ণগুলোকে একদিকে করেছি, শুয়ে থাকা বর্ণগুলোকে একদিকে করেছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, দাঁড়িয়ে থাকা বর্ণগুলো 5টিকে যদি আমরা সামনের দিকে 90 ডিগ্রিতে শোয়াই দিই, তাহলে পরবর্তী বর্ণগুলোকে আমরা পেয়ে যাব। বর্ণগুলো সরল রেখা, এর জন্য লিখতে খুবই সহজ। চলুন আমরা দেখে নিই, বর্ণগুলোর নামও জেনে নিই। প্রথম যে বর্ণটা শুধু দাঁড়িয়ে থাকা একটা দাড়ির মতো চিহ্ন বা ইংরেজিতে আয়ের মতো চিহ্ন, এই বর্ণটার নাম হচ্ছে ই, এবং উচ্চারণে ইংরেজি বর্ণ আয়ের মতোই উচ্চারণ হবে ই। তারপরে দাঁড়িয়ে থাকা বর্ণের পেটের মাঝখানে একটি দাগ এসে যুক্ত হয়েছে, এই বর্ণটার নাম হচ্ছে অ। আমাদের স্বরবর্ণের প্রথম যে বর্ণটা রয়েছে অ, সেই অর মতো উচ্চারণ। এবং তারপরেরটাই হচ্ছে অর পরে আমাদের স্বরবর্ণের যেটা রয়েছে আ, ঠিক সেই রকম আতে আকার, সেই আকারের মতো অনেকটা দেখতে। অর্থাৎ দাঁড়িয়ে থাকা বর্ণের পেটের মাঝখানে ডান দিকে একটি দাগ। লেখার নিয়মগুলো আপনারা একটু দেখবেন এবং বাসায় বারবার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মনে থাকবে এবং সহজ হবে। পরবর্তী বর্ণটা হচ্ছে অর সাথে অতিরিক্ত একটা যোগ হয়েছে দাগ, পেটের মাঝখানে অতিরিক্ত একটা দাগ যুক্ত হয়েছে। অর্থাৎ অতে একটি দাগ রয়েছিল, এখানে 2টি দাগ। আমরা মনে রাখবো, কোন বর্ণে যদি মূল বর্ণের সাথে অতিরিক্ত আরেকটি দাগ যুক্ত হয়, তাহলে আমরা স্বরবর্ণের মধ্যে ইটা অতিরিক্ত তার সামনে যুক্ত করে উচ্চারণ করব, তাহলে আমরা সাউন্ড ভ্যালুটা পেয়ে যাব। তো আগের বর্ণটা ছিল, মূল বর্ণটা ছিল অ, তার সাথে অতিরিক্ত একটা দাগ যুক্ত হওয়ার কারণে হয়েছে ই অ, ই অ। পরের বর্ণটা ছিল আ, তার সাথে অতিরিক্ত একটা দাগ যুক্ত হওয়ার কারণে এই বর্ণটার উচ্চারণ হয়েছে ই আ, ই আ। ঠিক পরের 5টি বর্ণ আমরা দেখে নিই। এটার নাম হচ্ছে উ। এই বর্ণটা আমাদের বর্ণমালাতে নেই। এটা অনেকটা আমরা বলতে পারি হসন্তের মতো উচ্চারণ করবে। অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি এই স্বরবর্ণটা থাকে, তাহলে ওই ব্যঞ্জন বর্ণের স্বরটা লম্বা না হয়ে হ্রাস হবে এবং ওই জায়গাতে থমকে দাঁড়িয়ে যাবে উচ্চারণটা। ঠিক এরকম কাজে আমরা ব্যবহার করব। পরবর্তীতে যখন আমরা উচ্চারণ করব তখন দেখব। তবে আমরা এর সাউন্ড ভ্যালুটা জেনে রাখি, এটা হচ্ছে ই। অনেকটা উর মতো একটু টেনে মুখটা টান করে বলতে হবে ই। আমরা যখন টপিকের ক্লাস করব, ইপিএস টপিক, বাংলাদেশের ইপিএস টপিকের যে ক্লাসগুলো দিব, তখন আমরা এর যে ছবিটা রয়েছে, যে কোন বর্ণ উচ্চারণের সময় মুখের আকৃতিটা কেমন হয়, সেটা আমরা ব্যবহার করব। এখানে দিলাম, কিন্তু খুব বেশি কার্যকরী হবে না এখানে, যেহেতু আমরা প্রাথমিকভাবে শিখতেছি। পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা এটা ইন্টারমিডিয়েট লেভেলে যাব, তখন আমরা এইটা ছবি দেখে বুঝতে পারবো। এখন আমাদের বোঝাটা কষ্টকর। তারপরে বর্ণটা হচ্ছে উ। এটা
হুৎসুকার বা দীর্ঘকার হ্রস্বর উ এবং দীর্ঘস্বর উ, দুইটা উর কারণেই আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরের বর্ণটা হচ্ছে ও। ওতে ওকার, সেই ওকারের যে কাজ ও, সেই ও। তারপরে অতিরিক্ত একটা দাগ যোগ করার জন্য ই উ, উটার সাথে অতিরিক্ত ই যুক্ত হয়েছে ই উ, এবং ওর সাথে অতিরিক্ত দাগ যুক্ত হয় ই ও উচ্চারিত হয়েছে। এই হচ্ছে বর্ণমালা 10টি বর্ণ এবং লেখার নিয়মগুলো আমরা দিয়েছি। এখন আমরা এই বর্ণগুলোকে এক নজরে একবারে দেখে নিই। তার আগে আমরা জেনে নিই যে ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা একটা বর্ণ শিখেছিলাম গোল চিহ্ন, শূন্যের কোনো দাম নেই যদি তার সাথে কোনো সংখ্যা না থাকে। তো এরকম এই ইয়ং এরও কোনো দাম ছিল না ব্যঞ্জন বর্ণের মধ্যে, কিন্তু স্বর বর্ণে এসে প্রত্যেকটি বর্ণকে পরিপূর্ণ রূপ দানের ক্ষেত্রে এটি অবশ্যই দরকার, অপরিহার্য। আমরা এদিকে যদি লক্ষ্য করি চারটার দিকে দেখেন, আমি ডান পাশে এতক্ষণ যে বর্ণগুলো শিখলাম সেগুলো দিয়ে রেখেছি সংক্ষিপ্ত কার, অর্থাৎ এখন আমরা যে 10টি বর্ণ শিখলাম এগুলো হচ্ছে স্বর বর্ণের কার। তো এই বর্ণগুলো যদি কখনো আমাদের বাক্যে পরিপূর্ণ বর্ণ হিসেবে ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে এগুলোর সামনে আমাদের এই ইয়ংটা ব্যবহার করতে হবে। ইয়ংটা ব্যবহার করে ইয়ং এর কোনো উচ্চারণ হবে না, কিন্তু এই স্বর বর্ণটার পরিপূর্ণ আমরা রূপ পাবো। কিন্তু যদি আমরা ইয়ং ব্যবহার না করি তাহলে আমরা কার হিসাবে অন্য যে বাকি যে 13টি ব্যঞ্জন বর্ণ, তারপরে জোড়া ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেই জোড়া ব্যঞ্জন বর্ণ 5টির সঙ্গে, অর্থাৎ মোট 19টি বর্ণের সঙ্গে 18টি বর্ণের সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো কার হিসাবে। যেমন কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা, এরকম করে আমরা এই আকার, ওকার, হিস্যুকার, দীর্ঘকার ব্যবহার করতে পারবো। আর যদি আমাদের কোনো সময় পরিপূর্ণ বর্ণের প্রয়োজন হয় তাহলে ইয়ং ব্যবহার করতে হবে দাঁড়িয়ে থাকা বর্ণগুলোর সামনে এবং শুয়ে থাকা বর্ণগুলোর উপরে। তাহলে আমরা বর্ণগুলো এক নজরে আবার দেখি। আ অতিরিক্ত একটা দাগ যুক্ত হওয়ার কারণে হয়েছে ইয়া। অ অতিরিক্ত একটা দাগ যুক্ত হওয়ার কারণে হয়েছে ই অ। ই ও, ইও, উ, ইউ, উ। এই হচ্ছে মোট 10টি বর্ণ। 10টি বর্ণ পরিপূর্ণ রূপ আমরা আরেকবার এক নজরে দেখিনি। এই হচ্ছে পরিপূর্ণ বর্ণ। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন একা একা লেখার জন্য, এবং পরবর্তী ক্লাসে একটি বর্ণ থেকে আরেকটি বর্ণতে কিভাবে রূপান্তরিত হয়, জোড়া স্বরবর্ণ, এগুলো ইত্যাদি বিষয় আমরা শিখব। সঙ্গে থাকুন। আমাদের বেসিকে মোট 30টি ক্লাস। 30টি ক্লাস দেখলে আশা করি আপনারা বেসমেন্টটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, যেন যে কোনো বই, যে কোনো জায়গার যে কোনো জিনিস সঠিকভাবে পড়তে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।